Hello, dear learners. জেননেস সার্জন কর্তৃক নির্মিত সার্জারি ওসপি নিয়ে আমাদের এই অনলাইন কোর্সে সবাইকে স্বাগত। আমি ডক্টর অনুষ্কান্তি দাস আছি এই কোর্সের প্রধান ইনস্ট্রাক্টর হিসেবে। আমরা ইতিমধ্যেই কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ইমেজিংয়ের একটা পার্ট, একটা বিশাল বড় পার্ট, সেটা হচ্ছিল এক্সট্রিমিটি এক্সরে। এক্সট্রিমিটি মানে হচ্ছিল আপার লিম, লোয়ার লিম, সার্কুলার এক্সরে। সো এক্সট্রিমিটি থেকে কমনলি যে কোয়েশ্চেনগুলো আসে, ফ্র্যাকচার হতে পারে, টিউমার হতে পারে, অস্টিওমাইলাইটিস হতে পারে। সো আমরা এই তিনটা বেসিক থিংই সবগুলো জায়গা থেকে আমরা চেষ্টা করব কমপ্লিটলি আপনাদের পরীক্ষার জন্য প্রিপারেশনটা কমপ্লিট হয়। চলুন তাহলে আমরা জার্নি শুরু করি। প্রথমত এই যে এক্সরেটা আমরা দেখতে পাচ্ছি, সেই এক্সরেটা তো খুবই কমন একটা এক্সরে না। এক্সরে কি দেখা যাচ্ছে, এটা নেক এবং চেস্টের কোনো একটা ভাগ আছে এখানে। হ্যাঁ, এখানে সার্ভাইকাল সবগুলো বোনস দেখা যাচ্ছে এবং এখানে এক ক্লাভিকল দেখা যাচ্ছে লেফট সাইডে, এটা মোটামুটি ভালো আছে। আবার এইখানে ক্লাভিকল দেখা যাচ্ছে। এখানে আসার পরে কিন্তু এখানে ক্লাভিকলের কিন্তু কর্টেক্স ব্রিচ হয়েছে। তো এটা হচ্ছে কি লেফটের ক্লাভিকলের ফ্র্যাকচার, তাই তো। এবং আদার কোনো যদি আমি সাথে সাথে অন্য কিছু দেখবো যেখানে কোনো সার্ভাইকাল রিব, এটা তো আমার ফার্স্ট রিব, এর উপর সার্ভাইকাল রিব আছে কিনা এটা আমার দেখতে হবে। তো আমার এখানে কোনো সার্ভাইকাল রিব নাই, এটা ফার্স্ট রিব, তো এর উপরে কিছু থাকলে পরে এটা সার্ভাইকাল রিব হইতো, তো এটা নাই আমাদের, এটা বোঝা গেল। তারপর অন্যান্য কোনো বোনসগুলো আমরা দেখবো কোথাও কোনো ফ্র্যাকচারের মধ্যে কিছু আছে কিনা। এই পাশে শোল্ডার দেখবো, শোল্ডার জয়েন্টে কোনো ডিসলোকেশন আছে কিনা, কোনো ফ্র্যাকচার আছে কিনা শোল্ডার জয়েন্টে। এগুলো মোটামুটি অন্য কিছুই নাই। তো এটা হচ্ছে সোললি একটা হচ্ছিল আইসোলেটেড একটা ফ্র্যাকচার ইন দ্য ক্লাভিকল, ঠিক আছে। এবং ক্লাভিকল ফ্র্যাকচার হচ্ছে এমন একটা ফ্র্যাকচার যে ফ্র্যাকচারটাকে আমরা ইউজুয়ালি কনজারভেটিভলি ট্রিটমেন্ট করি। এবং এইটা তো কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে কিন্তু ভালো হয়। আমরা কি করি, পেশেন্টকে বলি একটা এলবো ব্যাগ দিয়ে দিই অথবা ট্রায়াঙ্গেল স্কিন দিয়ে দিতে আমরা বলি। তবে সবসময় যে এলবো ব্যাগে কাজ করে তা কিন্তু না, মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অপারেটিভ ইন্টারভেনশনে যাওয়া লাগতে পারে। এবং আমাদের এই কোয়েশ্চেনটা যে 3 ইন্ডিকেশনস ফর অপারেটিভ। সাপোজ দ্যাট যদি এরকম হয় যে এখানে তো আমার অনেকগুলো ভেসেল থাকে না, সাবক্লেভিয়ান ভেসেলস থাকে কিন্তু ইভেন। তো এই যদি ভেসেলটা ইনজুর্ড হয়, এমন যদি হয় ইনজুর্ডটা এমন বেশিভাবে হয়েছে যে ক্লোজ বন্ধ হচ্ছে না, তো এখানে একটা এক্সপান্ডিং হ্যামাটোমা হচ্ছে। যদি এক্সপান্ডিং হ্যামাটোমা হয় তাহলে তো আমাকে একটু এক্সপ্লোর করতে হবে। কিংবা ফ্র্যাকচারটা যদি এমন ফ্র্যাগমেন্টেড হয় যেটাতে মানে এটা একটা ইনজুরি, সারাউন্ডিং যে ভাইটাল স্ট্রাকচারগুলো আছে, একটা ফ্র্যাগমেন্ট যেটা হয়, ফ্র্যাগমেন্ট থেকে সারাউন্ডিং স্ট্রাকচারকে যদি ইনজুরি করার চান্স থাকে তাহলে আমাকে অবশ্যই অপারেটিভ ইন্টারভেনশন নিতে হবে। তাহলে এই সিম্পল থিংগুলা আমাদের এটার অপারেটিভ ইন্টারভেনশন। বাট মাথায় রাখতে হবে এটা হলো বেশিরভাগই কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। এখানে বলছে কোথায় কমনলি হয়, এটা থিওরিটিক্যাল প্রশ্ন। যে আমরা জানি ল্যাটারাল থার্ড এবং মিডিয়াল টু থার্ডের, ল্যাটারাল থার্ডে এই ফ্র্যাকচারটা কমনলি হয়। দেখ, সো এটা একটা আসতে পারে। এখনের যে এক্সরেটা, এই এক্সরেটাও কিন্তু খুবই কমন। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব কমনলি পাওয়া যায়। তো বোঝা যাচ্ছে এটা একটা লেফট সাইডের শোল্ডার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এখানে ক্লাভিকল আছে, ঠিক আছে। ক্লাভিকল গেল এদিকে, ক্লাভিকলের পরে দিকে অ্যাক্রোমিয়ান প্রসেস, ঠিক আছে, অ্যাক্রোমিয়ান প্রসেস। আবার এই পাশটা হচ্ছে কোরাকয়েড প্রসেসের দিকে আসছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে গ্ল্যানোয়েড কেভিটি। হ্যাঁ, আর এই হচ্ছে হলো আমাদের হিউমেরাসের হেড। তা বোঝা যাচ্ছে যে গ্ল্যানোয়েড কেভিটি থেকে, এটা যদি গ্ল্যানোয়েড কেভিটি হয়, আমার হেডের হওয়া হচ্ছিল এই জায়গাতে, এটাতে হওয়া হচ্ছিল হেড। হ্যাঁ, কিন্তু না হয়ে এটা এখানে চলে আসছে। সো তো এটা আমাদের ডিসলোকেটেড হয়ে গেছে। টার্ম আছে ডিসলোকেশন এবং সাবলাক্সেশন। সাবলাক্সেশন মানে হচ্ছে একটু কিছু অংশ থাকবে অ্যাটাচড, আর ডিসলোকেশন মানে হচ্ছে পুরোপুরি কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। তাহলে এটা হচ্ছে ডিসলোকেটেড হয়ে গেছে পুরো। তা আমরা যদি ডেসক্রাইব করতে বলি তাহলে আমরা কি বলবো, দিস ইজ দ্য এক্সরে, প্লেন এক্সরে অফ লেফট শোল্ডার, ওকে, শোয়িং যে displacement of lower downward displacement of humeral head from the glenoid cavity। সাথে আমাকে দেখতে হবে এখানে আদারওয়াইজ কোনো ফ্র্যাকচার আছে কিনা। যেমন এখানে গ্ল্যানোয়েড ক্যাভিটিতে ফ্র্যাকচার থাকতে পারে, এখানে হিউমেরাসের যে হেডের কোথাও কোনো ফ্র্যাকচার থাকতে পারে, এগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে।
অ্যাসোসিয়েটেড কোনো ফ্র্যাকচার আছে কিনা, ইভেন এই যে রিবস গুলো দেখতে হবে যে কোনটা কোনো ফ্র্যাকচার আছে কিনা। তার মানে হচ্ছে আমি কি বলতে চাচ্ছি যে একটা ফ্র্যাকচার সিম্পল একটা জায়গায় নাও হতে পারে। একটা ছবিতে এখানে দেখা গেল যে এডিশনালি দেখা গেল ক্লাভিকুলের এখানে একটা ফ্র্যাকচার লাইন আছে, আমি খেয়াল করলাম না, অথবা করে অ্যাক্রোমেন পাশে একটা ফ্র্যাকচার লাইন আছে, আমি খেয়াল করলাম না, ঠিক আছে। তো ডাবল ফাইন্ডিংস কিন্তু থাকতে পারে পরীক্ষায়, হয়তো বা সিম্পলি একটা সিঙ্গেল ফাইন্ডিংস দেওয়ার চেষ্টা স্যাররা বেশি করে। তারপরও আমরা তো যে ক্লিনিশিয়ান হবো, তাই না, আলটিমেটলি আমাদের তো এখানে পাস করার পর আমাদের একটা প্র্যাকটিক্যাল লাইফ আছে। তো ওইখানে যখন এই মিস্টেকগুলো না হয়, আমাদেরকে পুরো থিওরিটিক্যালি দেখার যে নিয়মটা, সেই নিয়মটা কিন্তু মেনে চলতে হবে। তাহলে এই হচ্ছে ডিসলোকেশন এক্স রে। তো ডিসলোকেশন এক্স রেতে আমরা এটা তো বললাম যে কমনলি কেন হয়, কমনলি কেন হয় এটা হচ্ছে হলো যে এখানে যে অ্যাসিটাবুলাম দেখেন এটা ছোট, এতটুকু বড়, আর এটা হেমারাসের হেডটা কিন্তু এত বড়। তো স্বাভাবিক এটা তো বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। তো স্বাভাবিক এত বড় একটা হেড যদি এখানে যায় মুভ করতে থাকে, মুভ তো করে এটা, ঠিক আছে, এটা দেখে মুভ করে, যেহেতু তার অ্যাটাচিং সারফেস ইজ স্মল, দ্যাটস ওয়াই এটা কিন্তু খুব কমনলি ফ্র্যাকচার মানে ডিসলোকেশন হয়। আর হিপ জয়েন্টের ক্ষেত্রে উল্টাটা, হিপ জয়েন্টের কিন্তু ফিমারের হেড থেকে অ্যাসিটাবুলাম থেকে অনেক বড়, দ্যাটস ওয়াই এটা খুব ভালো স্ট্রংলি ইম্প্যাক্টেড হয়। তার মানে হিপ ডিসলোকেশন হওয়া কিন্তু খুব টাফ, আর শোল্ডার ডিসলোকেশন হওয়া একটু কমনলি ভাবে চাপ দিলে, জোরে চাপ দিলে পরে হয়ে যেতে পারে। এবং এটা কিন্তু কমনলি ইনফিরিয়রলি হয়, কারণ সুপিরিয়রলি আমরা জানি রোটেটর কাফ থাকে, রোটেটর কাফ থাকে, ঠিক আছে, এখানে চারটা মাসল থাকে, যার কারণে এটার স্ট্রেংথ থাকে বেশি। সো এখানে হয় না। ইনোভেটেড টু ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটা সহজ, আমরা জানি ডুগাস টেস্ট, এখানে একটা হ্যামিল্টন রুলার, যেহেতু এখানে ডিসলোকেশন হয়ে যাবে, আমাদের এখানে মোটামুটি রোলার টানলে কিন্তু রোল সুন্দর করে একটা রোলার টানা যাবে, কিন্তু যেহেতু নিচে নেমে যাবে তখন আর এটা সুন্দর করে টানা যাবে না। আর ডুগাস টেস্ট মানে হচ্ছে আমরা বলবো আপনার অপোজিট সাইডে হাতে এভাবে লাগান, যদি করতে পারে তো ভালো, না করতে পারলে তার ডিসলোকেশনের প্রবলেম আছে। এই দুইটা সিম্পল এক্সামিনেশন আমরা করতে পারি। আচ্ছা, থিওরিটিক্যাল আলোচনা করে কিন্তু অপশন আমাদের খুবই কম, আমরা জাস্ট এক্স গুলো চিনাবো, ঠিক আছে। এখানের যে এক্সরেটা এটাও ভেরি কমন, এগুলো সবচেয়ে বেশি কমন ইন দা পেডিয়াট্রিক পিপল। বর্ষাকাল, সামনে বর্ষাকাল আসতেছে, বর্ষাকালে কি হয়, আম গাছে আম পাড়তে যায় বাচ্চাগুলা, ওদের তো জয়েন্ট বোনস গুলো এখনো স্পঞ্জি টাইপের থাকে, দ্যাটস ওয়াই পাড়তে গিয়ে ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড, ফ্র্যাকচার হয়ে যায় এটা। এবং এটা হচ্ছে হলো আমাদের বুঝতে পারতেছি, এটা হচ্ছিল আমাদের হিউমারাসের লোয়ার এন্ড, ঠিক আছে, এবং এটা হচ্ছে হলো করোনার পাশে আলনা, এটা আলনার বোন, ঠিক আছে। আবার এই বোনসটা হচ্ছে যেটা এভাবে গেছে সেটা হচ্ছে হলো আমাদের রেডিয়াস বোন। তাহলে এই হচ্ছে মোটামুটি রেডিয়াস এবং আলনা, এবং এটা হলো করোনার প্রসেস, এবং এটা হচ্ছে হলো হিউমারাসের লোয়ার এন্ড। এবং আমরা যদি একটু খেয়াল করি এখানে ফ্র্যাকচারটা হয়েছে কিন্তু এরকম অবলিকলি, ঠিক আছে, এবং এটা কিন্তু কোনো জয়েন্ট সারফেসের জয়েন্টের কোথাও কিছু হয় না, এটা জয়েন্টের আগে ফ্র্যাকচার হয়ে গেছে এবং বেশ ডিসপ্লেসড। তো আমি একটু কয়েকটা কথাবার্তা এখানে পড়ার চেষ্টা করি, যেগুলো আমি টার্মগুলো উচ্চারণ করলাম। একটা হলো একটা অবলিক ফ্র্যাকচার, তার মানে একটা ফ্র্যাকচার লাইন কিন্তু অনেক রকমের হতে পারে। লাইন হতে পারে ট্রান্সভার্স, লাইন হতে পারে অবলিক, আবার লাইন হতে পারে রিভার্স অবলিক, ঠিক আছে, আবার লাইনটা হতে পারে স্পাইরাল, আর লাইনটা হতে পারে ওয়েজ, ধরো এরকম। তাহলে এরকম আমি আগে দেখবো এক্সরে ফিল্মে যে লাইনটা কিরকম, ট্রান্সভার্স নাকি অবলিক নাকি স্পাইরাল নাকি ওয়েজ শেপের। তো তাহলে আমি একটা ডেসক্রিপশনে এরকম বলে দিব দিস অবলিক ফ্র্যাকচার, আমার এই ক্ষেত্রে এটা অবলিক ফ্র্যাকচার। আচ্ছা, দ্বিতীয় তো আরেকটা টার্ম আমরা ইউজ করি, সেটা হলো ডিসপ্লেসড নাকি আনডিসপ্লেসড। ডিসপ্লেসড হচ্ছে হলো যদি তার জয়েন্ট মানে যদি তার যে ফ্র্যাকচার লাইন এটা একটার সাথে কিন্তু যদি মানে কানেকশন না থাকে তাহলে ডিসপ্লেসড করবে। সাপোজ দ্যাট এখানে এটা হলো ফ্র্যাকচার লাইন আর এটার মাথা এখানে চলে গেছে, তাহলে কোথায় এখানে আর কোথায় এখানে, সো এটা তো কমপ্লিট ডিসপ্লেসড ফ্র্যাকচার। আর যদি এরকম হয় যে এরকম একটা ফ্র্যাকচার এরকম ভাবে আসলো, এরকম একটা ফ্র্যাকচার লাইন হলো হয়ে এরকম ভাবে গেল, মানে একটু ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু তারপরও এরকম একটা মনে করো একটা ফ্র্যাকচার লাইন, হ্যাঁ, এইভাবে একটু একটু সরে গেল, ঠিক আছে, সেটা হচ্ছে হলো ডিসপ্লেসড। আর যদি এরকম হয়ে এরকম হয়ে পুরোপুরি এরকম দূরে সরে যায় সেটা হচ্ছে হলো ডিসপ্লেসড। আর এটা হচ্ছে হলো আনডিসপ্লেসড অথবা পার্শিয়াল ডিসপ্লেসড, ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা হতে পারে কিরকম, ধরো এখানে এখানে গেল, ঠিক আছে, দূরে ডিসপ্লেসডই হলো, ডিসপ্লেসড হলেও কিন্তু মানে লেন্থ কিন্তু মোটামুটি সমান আছে। যদি এরকম হয় এভাবে গেল,
ফ্র্যাকচার হলো, হয়ে ডিসপ্লেসড হলো, আবার এটা উপর দিকে উঠে গেল, তখন কি হবে? এই লেন্থটা কিন্তু শর্টেনিং হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো এটা হইতে পারে। আরেক রকম হতে পারে, মনে করো এই পাশে এটা আছে এরকম, ঠিক আছে, এটা ওই জন্য সময় ঘুরে যেতে পারে, রোটেশন, মানে পুরো ডিজিটাল ফ্র্যাগমেন্টটা এরকম ঘুরে যেতে পারে, রোটেট হয়ে উল্টাভাবে লাগতে পারে। তাহলে এই জিনিসপত্রগুলা ট্রান্সলেশন, অ্যাঙ্গুলেশন এবং ডিসপ্লেসমেন্ট এবং রোটেশন, এই জিনিসপত্রগুলো কিন্তু একসাথে খেয়াল করতে হবে। তাহলে এখানে ডিসপ্লেস ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার। ওকে, আচ্ছা, তারপরে আসো আমরা যদি একটু আরেকটা জিনিস এখানে এখান থেকে কমপ্লিট করে ফেলি। আরেকটা ক্লাসিফিকেশন, তো ফ্র্যাকচার ক্লাসিফিকেশন আমরা শুনলামই। আরেকটা ক্লাসিফিকেশন লং বোনের ক্ষেত্রে আমরা বলি এও। এও এর ফুল মিনিং আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই, কজ আমি এটা বলতে পারবো না, অনেক লম্বা একটা নাম। অর্থোপেডিক্স যারা পড়বে তারা হয়তো এটা জানবে, যারা অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হবে। এও, তো এখন এও যে ম্যানেজমেন্টটা অর্থোপেডিক্স ইজ দ্যাট মাচ পপুলার, খুবই পপুলার। ওনারা এখন এই প্রিন্সিপালটাতে কিন্তু বেশি ইয়ে করে। এও অনেক সময় বলতে পারে যে এটা এও ক্লাসিফিকেশন অনুযায়ী এটা কত নাম্বার ফ্র্যাকচার, এটা অনেক সময় বলতেই পারে। তো আমরা একটু এও সম্পর্কে জানার চেষ্টা করি। লং বোনের ফ্র্যাকচারকে তার সাইট অনুযায়ী এও সাহেব কয়েকটা ভাগে ভাগ করছে, ঠিক আছে। এর একটা হচ্ছে হলো প্রথমে 1 2 3 4, ঠিক আছে। আমি সিম্পল ওয়েতে, বেশি কঠিন আমরা যেমন যতটুকু আমাদের প্রয়োজন, তোমার প্রয়োজন, অতটুকু আমি বলবো। ওয়ান বলতে প্রথমে যদি লং বোন শুরু করি, ওয়ান মানে হচ্ছিল এখানে হিউম্যানাস, তাই তো। তাহলে লং বলতে হচ্ছিল, ওয়ান বলতে হলো হিউম্যানাস, ঠিক আছে। তারপরে কি রেডিয়াস আলনা, তাই না। তারপরে কি ফিমার, তারপরে হচ্ছিল টিবিয়া ফিবুলা। তাহলে এই হচ্ছিল ওয়ান। তাহলে কোথাও যদি ওয়ান থাকে প্রথমে, সেটা বুঝবো আমি, এটা হচ্ছে হিউম্যারাস। ক্লিয়ার? আচ্ছা। দ্বিতীয়ত এরপরে আমি দেখবো একটা হিউম্যারাসের তিনটা পার্ট, তাই না। একটা হলো প্রক্সিমাল এন্ড, একটা হলো তার শেপ, আর একটা হচ্ছে তার ডিস্টাল এন্ড, তাই তো। দুইটা এন্ড থাকে একটা লং বোনে, আর একটা থাকে শেপ। দুইটা এন্ড, টু এন্ড, দুইটা এন্ডকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে দুইটা এন্ডকে আমরা ভাগ করতে পারি কিভাবে? একটা হলো এক্সট্রা আর্টিকুলার, একটা হলো আর্টিকুলার, একটা হলো ইন্ট্রা আর্টিকুলার। যেমন ধরো এখানে কিন্তু কোনো জয়েন্টের যে জয়েন্ট কিন্তু কোথাও ইনভলভ হয় নাই, এটা কিন্তু লোয়ার এন্ড, তাই তো। এটা এন্ডই, দুইটা এন্ডই তাই, প্রক্সিমাল ডিস্টাল দুই এন্ডই সেম। এটা কোনো জয়েন্টকে কিন্তু ইনভলভ করে না, শুধুমাত্র বোনসটা ফ্র্যাকচার হয়েছে। সো এটা কি হবে? এটা হবে এক্সট্রা আর্টিকুলার, ঠিক আছে। 2A মানে হচ্ছে হলো এক্সট্রা আর্টিকুলার, ঠিক আছে। 2B মানে আর্টিকুলার, মানে এখানে গেল, জয়েন্ট থেকে এইভাবে কেটে গেল। আর যদি এরকম হয় এক সময় যে জয়েন্টে দুইটা এভাবে ফ্র্যাকচার লাইন চলে যায়, যে জয়েন্ট এবং দুই এন্ডি ফ্র্যাকচার হয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার। তাহলে ওয়ান, তারপরে এ বি সি একটা আছে না, এ আছে, বি আছে, সি আছে। তো এ হচ্ছে এক্সট্রা আর্টিকুলার, বি হচ্ছে হলো আর্টিকুলার, সি হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার। আরেকটা হচ্ছে হলো বাকি হলো শেফট। শেফটের ক্ষেত্রে আমাদের এটাকে ভাগ করতেছি আমরা হচ্ছে হলো, আমরা তিনটা ভাগে আবারও। একটা হলো অবলিক ফ্র্যাকচার, ঠিক আছে। অবলিক মানে এরকম অবলিক ভাবে গেছে। আরেকটা হচ্ছে ওয়েজ অথবা স্পাইরাল, মানে এরকম অথবা স্পাইরাল অথবা ওয়েজ, মানে আরেকটু খারাপ আর কি। একটা হচ্ছে অবলিক ফ্র্যাকচার, আরেকটা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার। তাহলে এরকম এ, তাহলে এখানে আবার এটাও আছে, অবলিক, স্পাইরাল এবং হচ্ছে হলো ট্রান্সভার্স, ঠিক আছে। তাহলে এই হয়ে গেছে মোটামুটি। তাহলে কোনো কোথাও যদি আমরা একটু যদি আমরা ইয়ে করি, অঙ্ক করি, কোথাও যদি এরকম 2A2 বা 2-1-2, ওকে। তাহলে যদি এরকম ভাবে কোথাও দেওয়া থাকে, তাহলে আমি বুঝবো 2 মানে হচ্ছে রেডিয়াস এবং আলনা, হ্যাঁ। 1 মানে হচ্ছিল তার, 1 বলতে হচ্ছে কি বলতেছিলাম আমরা, যে এটা হচ্ছে হলো প্রক্সিমাল এন্ড, প্রক্সিমাল এন্ড। এর ভিতরে প্রক্সিমাল এন্ডের ভিতরে এটা আবার কি বললাম? আর্টিকুলার, আর্টিকুলার ফ্র্যাকচার। আচ্ছা, গেল। আবার মনে করলাম 2-3-2-2 বা 3-2-3 দিলাম। 3 মানে হচ্ছিল ফিমার, আচ্ছা। 2 মানে হচ্ছিল শ্যাফট, ডায়াফাইসিস শ্যাফট, ঠিক আছে। আর হচ্ছে হলো 3 মানে হচ্ছিল ট্রান্সভার্স।
তাহলে এটা করে আমার লাভটা কি? বলা হয় যে যদি কোনো অর্থোপেডিক সার্জনকে, অর্থোপেডিক্সের নলেজ আছে এরকম কাউকে, যদি উনি যদি অন্ধ হন, তারপর তাকে যদি এভাবে বলা হয় যে 3-2-3, তাহলে উনি তার ম্যানেজমেন্ট প্রোটোকল বলে দিতে পারবেন, প্লাস হচ্ছিল তার প্রগনোসিস বলে দিতে পারবেন। যত বেশি, বিশেষ করে এই যে 3-2-3, ঠিক আছে, লাস্টের যে 3টা আছে, এটা 1-2-3, তো যত নিচে যাবে তত তার প্রগনোসিস খারাপ। তার মানে কি, একটা ফ্র্যাকচার যদি অবলিক হয় তাহলে এর প্রগনোসিস খুব ভালো, একটা ফ্র্যাকচার যদি স্পাইরাল হয় তার প্রগনোসিস এর থেকে খারাপ, আবার একটা ফ্র্যাকচার যদি ট্রান্সভার্স হয় তাহলে এর প্রগনোসিস সবচেয়ে খারাপ, রেয়ার জোনাস। আবার একটা ফ্র্যাকচার যদি এক্সট্রা আর্টিকুলার হয় তার প্রগনোসিস খুবই ভালো, এটা প্রগনোসিস খুবই ভালো। একটা যদি এরকম হয় যে আর্টিকুলার শুধুমাত্র জয়েন্টের এখানে, এটার প্রগনোসিস এর থেকে খারাপ। বাট একটা যদি ইন্ট্রা আর্টিকুলার হয় তাহলে এর প্রগনোসিস সবচেয়ে খারাপ। তাহলে এই হচ্ছে এর ক্লাসিফিকেশন। তাহলে আমরা মোটামুটি এটা বুঝলাম, এটা বোঝার চেষ্টা করো তোমরা। তো এখানে এটা সুপ্রাকন্ডাল ফ্র্যাকচার, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে হলো এটা ডেঞ্জারাস ইমিডিয়েট কমপ্লিকেশন। বুঝতে হবে কোনটা কি হয়। ইমিডিয়েট কমপ্লিকেশন যদি এটা ক্লোজড হয় বা যেটাই হোক, এখানে অনেক ব্রাকিয়াল আর্টারি থাকে, নার্ভস থাকে অনেকগুলো, মিডিয়ান নার্ভ, আনলার নার্ভ, ব্রাকিয়াল আর্টারি, তো এগুলো ইনজুর্ড হতে পারে। তো কমনলি ইনজুর্ড হয় হলো ব্রাকিয়াল আর্টারি, ফ্র্যাগমেন্টেড হয়ে আর্টারি রাপচার করে দেয়। তো স্বাভাবিক, যখন আর্টারি রাপচার, যখন ব্লাড জমবে, আর এখানে যদি ওপেন না হয়ে ক্লোজড হয়, তখন তো এই ব্লাডটা এই ফোরামের এই কম্পার্টমেন্টে চলে আসবে, আলটিমেটলি এটাকে অনেক অনেক সোলেন হবে, টেন্ডার হবে। এটা হলো কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। সো এটা হচ্ছে ইমিডিয়েট ডেঞ্জারাস কমপ্লিকেশন, যেটাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট না করলে এই হার্টটা নষ্ট হয়ে যাবে, আলটিমেটলি এটা ডিফাংশনিং হবে, ভকপেন্স ইসকেমিক কন্ট্রাকচার হবে। এই জন্য কিন্তু এই ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই এর ডিস্টাল পালস দেখতে হবে। আমি যখন এটা ইমোবাইল করবো, আমি যখন আইসে দেখবো তার ডিস্টাল পালস, কারণ এই পালস চলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, এবং এটা এই পালসে হাত রেখে তাকে কিন্তু ইমোবাইল বা করতে হবে। আমি ধরো এখানে ফ্র্যাকচার নিলাম, লম্বা লম্বা করে, যেখানে পালস আসবে সেখানে আমি প্লাস্টার দিই, তারপরে ট্রিটমেন্ট পরেরটা দেখা যাক। পালস আসা পর্যন্ত আমাকে কিন্তু ইয়ে করতে হবে। এবং এই পেশেন্টকে যদি কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে, পেসিভ এক্সটেনশনে যদি সে পেন, মারাত্মক পেন ফিল করে, তাহলে কিন্তু তাকে ফেসিওটমি করতে হতে পারে। যাই হোক, এগুলো হচ্ছিল তার আমাদের ইমিডিয়েট কমপ্লিকেশন ও তার ম্যানেজমেন্ট। সো এটা কম্পার্টমেন্ট সিনড্রোম ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা তোমাদের অবশ্যই পড়তে হবে। এরপরে এই একটা ফ্র্যাকচার, এটা আরো একটু কমন। এটা কমন কারণ হচ্ছে হলো, এটা হচ্ছিল আমরা কমনলি পাই, এটা হচ্ছিল আমাদের এখানে ট্রান্সভার্স কিন্তু, তাই না? এবং এটা কিন্তু ইম্প্যাক্টেড, এটা এখান থেকে এটার ভিতরে ট্রান্সভার্স একটা গেল, এবং এটার এর ভিতরে ঢুকে গেছে, মোটামুটি শর্টেনিং, ইম্প্যাক্টেড হয়ে গেছে। এটা হচ্ছে হলো ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার, লেফট সাইড। এই যে জয়েন্টের সাইড ডিটারমিনেশন কিন্তু ইম্পর্টেন্ট, এক্সট্রিমিটির সাইড বলতে হবে, কোন সাইডে এটা বলতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি হলাম, বললাম এক্সট্রা আর্টিকুলার, কারণ জয়েন্টে কোথাও ইনভলভমেন্ট হয় না, এক্সট্রা আর্টিকুলার, এবং এটা ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার। বয়স যদি 55 মানে পোস্ট মেনোপজাল লেডি হয়, তাহলে আমাদের বলতে হবে এটা কোলিস ফ্র্যাকচার। আদারওয়াইজ এটা আমাকে বলবো ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার। বয়স যদি 16 বছর দেয়, এটা কিন্তু কোলিস ফ্র্যাকচার না, কোলিস নামটা আসছে হলো পোস্ট মেনোপজাল লেডির জন্য। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা বললাম এক্সট্রা আর্টিকুলার, ট্রান্সভার্স এবং ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। আচ্ছা, এখানে কমন কোয়েশ্চনটাই হচ্ছে হলো, এখানে কমন কোয়েশ্চন হচ্ছে হলো যে এখানে কি কি ধরনের ডিসপ্লেসমেন্ট হয় বা ডিফর্মিটিস গুলো হয়। এখানে ডিসপ্লেসমেন্ট গুলো হয় হচ্ছিল, একটা হচ্ছে ডরসাল, পিছন দিকে, এই ডরসালি সেটা ডিসপ্লেসমেন্ট হয়, ডরসাল ডিসপ্লেসমেন্ট হয়। ল্যাটারালি হয়, ল্যাটারালি মানে তো এই রেডিয়াস বরাবর, এই ল্যাটারালি সে চলে যায়, ঠিক আছে, এবং হার্টটা সুপাইন হয়। তো ডরসাল ডিসপ্লেসমেন্ট, ডরসাল টিল্ট, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, রেডিয়াল টিল্ট এবং সুপাইনেশন, এই হচ্ছে মোটামুটি 5টা। এবং ইমপ্যাকশন, এগুলো হচ্ছে তার ডিফর্মিটিস অথবা তার যে ফ্র্যাকচারের ক্রাইটেরিয়া এগুলো। এবং এখানে কিছু ডিলেড কমপ্লিকেশন আসতে পারে। এই ফ্র্যাকচারটা কিন্তু ইউজুয়ালি কম আমরা আমরা ম্যানেজ করি কনজারভেটিভলি। এখানেও কিন্তু অপারেটিভ ইন্টারভেনশন খুব বেশি লাগে না, এখানে আমরা প্লাস্টার কাস্ট দেই, এবং আমরা জানি কাস্ট দেওয়ার নিয়ম হচ্ছে হলো ইউ হ্যাভ টু ইমোবাইল। এখানে একটা ফ্র্যাকচার হলো, তাকে এই ডিস্টাল জয়েন্ট, প্রক্সিমাল জয়েন্ট, দুইটাই কিন্তু ইমোবাইল করতে হবে। ধরো এখানে একটা ফ্র্যাকচার হয়েছে, রেডিয়াস ফ্র্যাকচার, তাহলে আমাকে এর ডিস্টালি থাকে রিস্ট জয়েন্ট, এটাকে ইমোবাইল করতে হবে, আবার প্রক্সিমালি থাকে হচ্ছে এলবো জয়েন্ট, এটাকে ইমোবাইল করতে হবে। আমরা শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ দিই।
কিন্তু এই যে কলিজ ফ্র্যাকচারের ক্ষেত্রে কাস্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রিন্সিপালটা মানি না। যদিও এখানে ফ্র্যাকচার হয়, আমরা কিন্তু এলবোকে আমরা ইয়ে করি না, এলবোকে কিন্তু আমরা ইমুভাল করি না, আমরা বিলো এলবো দিয়ে দিই। এবং এটাকে এখানে মোটামুটি প্রথমেই কিন্তু কলিজ কাস্ট দিয়ে দিই। আমরা ইউজুয়ালি প্লাস্টার দেওয়ার ক্ষেত্রে ইনিশিয়ালি আমরা একটা ব্যাক স্ল্যাব দিই, তারপরে যখন সোয়েলিং কমে দেন হচ্ছে আমরা এটাকে প্লাস্টার দিই। এই কলিজ ফ্র্যাকচারের ক্ষেত্রে বেশি ব্লাড সাপ্লাই এখানে হয়তো বা নাই, দ্যাটস ওয়াই এখানে প্রথমেই কিন্তু কাস্ট দিয়ে দেওয়ার অপশন থাকে। এবং ডিলেড কমপ্লিকেশন আছে, সেগুলো আমাদেরকে বলতে হবে। এর ভিতরে একটা হচ্ছে সুডেক্স অস্টিওডিস্ট্রফি, আর একটা হচ্ছে কি টেন্ডন ইনজুরি হয়। আর সব ক্ষেত্রেই একটা লং বোন ফ্র্যাকচারের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু ডিলেড কমপ্লিকেশনে থাকে হচ্ছে ডিলেড ইউনিয়ন, মেল ইউনিয়ন, নন ইউনিয়ন। ডিলেড মানে হচ্ছে একটা বোন হিলিং এর যে পেকিংস রুল, হ্যাঁ, যে বাচ্চাদের ক্ষেত্রে 3 সপ্তাহ, বড়দের ক্ষেত্রে ডাবল হবে, আপার লিম থেকে লোয়ার লিম ডাবল হবে, সেই পেকিংস রুলটা কিন্তু যদি ডিলেড হয় তাহলে পেকিংস রুলতে বেশি সময় লাগবে। মেল ইউনিয়ন মানে হচ্ছে হলো কি, যেভাবে ইউনাইটেড হওয়ার কথা, ওই যে আমরা আগে দেখাইছিলাম ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলেশন, রোটেশন, যদি ফ্র্যাকচারটা যখন ইউনাইটেড হবে তখন যদি এই ক্রাইটেরিয়াগুলা ফিল আপ, মানে এগুলো যদি থাকে, রোটেশন হয়ে যায়, অ্যাঙ্গুলেটেড হয়ে যায়, ডিসপ্লেসড হয়ে যায়, তাহলে কিন্তু এটা হচ্ছে মেল ইউনিয়ন। আর নন ইউনিয়ন মানে হচ্ছে একটা টাইম আছে, এই টাইম ফ্রেমের ভিতরে যদি ইউনিয়ন না হয়, গ্যাপ হয়ে থাকে, কিংবা অনেক মোটা হয়ে থাকে, অ্যাট্রফিক হইতে পারে আবার হাইপারট্রফিক হইতে পারে, তাহলে এটা হচ্ছে নন ইউনিয়ন। তাহলে এইগুলা সব ক্ষেত্রে কমন। আবার একটা জয়েন্ট যদি ইন্ট্রা আর্টিকুলার হয়, জয়েন্টে কিন্তু অস্টিও আর্থ্রাইটিস হইতে পারে। আবার অনেক দিন থাকলে পরে কিন্তু এখানে মায়োসিটিস ওসিফিকেন্স হতে পারে, তাই তো? তাহলে এই যে কমন কমপ্লিকেশনগুলো, ডিলেড কমপ্লিকেশনে, এগুলো সব ক্ষেত্রে কিন্তু একই। তো আমরা চাইলেই কিন্তু এগুলো সব দিয়ে দিতে পারবো। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে একটা ফ্র্যাকচার। এই ফ্র্যাকচারটাও কিন্তু হচ্ছিল এটা মেটাকার্পাস, এবং এটা হলো ফিফথ মেটাকার্পালে একটা অবলিক ফ্র্যাকচার, এবং এটাও কিন্তু জয়েন্ট ইনফর্ম করে না, এক্সট্রা আর্টিকুলার। ঠিক আছে, তাহলে এটা আমরা এটাতে আসতে পারে, এটা অ্যাকচুয়ালি কিল ঘুষি মারলে পরে এরকম হইতে পারে। তো এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এগুলো মোবাইল করবো উইথ দ্য কলিজ কাস্ট, এরকম কক আপ প্লাস্টার, ঠিক আছে, এভাবে করে আমরা প্লাস্টার করব। এটা ছবিটা দেওয়া হচ্ছিল জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, তারপরে আমরা যদি চলে যাই, সেটা হচ্ছিল আরেকটা, আমরা চলে গেলাম লোয়ার লিম্বের ক্ষেত্রে আমাদের এই একটা জয়েন্ট, এটা কিন্তু শোল্ডারের মতোই আমরা দেখতে পাচ্ছি, এটাও ওই শোল্ডার জয়েন্টের মতোই। এখানেও স্টাবুলাম, এটা আমাদের এই রিমটা এখান থেকে লেফট সাইডে হিপ জয়েন্ট, এখানে ফিমারের হেডটা কিন্তু ডিসপ্লেস হয়ে গেছে, এবং এটা আপওয়ার্ড ডিসপ্লেস। আমি যদি বলি দিস ইজ দ্য প্লেন এক্স অফ মানে এক্স এ পেলভিস, অথবা প্লেন এক্স অফ লেফট হিপ জয়েন্ট, লেফট ইনক্লুড করতে হবে, এবং শোয়িং আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ফিমোরাল হেড ফ্রম দ্য অ্যাসিটাবুলার সকেট। এখানে আর দেখতে হবে অ্যাসোসিয়েটেড কোনো ফ্র্যাকচার আছে কিনা। এই যে এটা আমার পেলভিসের যেগুলো, ঠিক আছে, ইস্টিয়াম, এটা হলো পিউবিস, ঠিক আছে, এখানে ফোরামেন, এই সব জায়গাতে কোথাও কোনো ফ্র্যাকচার আছে কিনা, নেকের ফিমারে কোথাও কোনো ফ্র্যাকচার আছে কিনা, বা এখানে ইন্টারটোকেন্টে কোনো ফ্র্যাকচার আছে কিনা, শ্যাফটে কোনো ফ্র্যাকচার আছে কিনা, এই সব জিনিসপত্র দেখতে হবে। এই হিপ বোনে কোথাও ফ্র্যাকচার আছে কিনা, এগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড দেখতে হবে। তো অ্যাসোসিয়েশন দেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন কিন্তু এটিচিউড অফ দ্য লিম্ব, ঠিক আছে, এটা কোয়েশ্চেন থাকবে এটিচিউড অফ দ্য লিম্ব। এটা এইসব ক্ষেত্রে কি হয়, এই পাটা হবে ফ্লেক্সড হবে, ইন্টারনাল রোটেশন হবে, অ্যাডাক্টেড হবে, এবং শর্ট এন্ড হবে। এই চারটা থাকে তার ফিচার্স। এই কমন কোয়েশ্চেন, এটা প্রিন্সিপাল ম্যানেজমেন্ট, এটা তো অবশ্যই আগে রিডাকশন করতে হবে, জয়েন্টটাকে জায়গা মতো নিতে হবে উইথ ট্র্যাকশন, কাউন্টার ট্র্যাকশন। দেন আমরা এই রিডিউসড অবস্থায় ওপেন অথবা ক্লোজ আমরা এটাকে ফিক্সড রাখার জন্য ট্রাকশন দিয়ে রাখবো, ঠিক আছে, স্কেলেটাল ট্রাকশন দিয়ে রাখবো। তাহলে এই হচ্ছে এটা ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। দেন হচ্ছিল একটা বেশি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছিল এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, সেটা হচ্ছিল, আমরা দেখেন খেয়াল করেন, এই তো হচ্ছিল কি আমাদের পেলভিসের একটা এক্সরে, এটা হচ্ছে আমাদের পেলভিক বোনস, তাই তো, পেলভিক বোনস, ঠিক আছে, আইলিয়াম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইস্টিয়াম, তাই তো। আমরা যদি একটু খেয়াল করি, এই পাশের ইস্টিয়ামটা দেখেন কত সুন্দর, কোনো ধরনের ফ্র্যাগমেন্ট নাই, ঠিক আছে। আর এই পাশে দেখলে কিন্তু এইরকম একটা ফ্র্যাগমেন্ট আছে, তাহলে এখানে একটা ইস্টিয়াম ফ্র্যাগমেন্ট আছে। আবার
এখানের যে ফ্র্যাগমেন্টটা আছে, এখানের যে ইয়েটা গেছে, এইখানে দিয়ে কিন্তু এই বরাবর একটা ছোটখাটো একটা ফ্র্যাকচারের মতো আছে। ঠিক আছে, দেখ আমি যদি ডিসকাশন করি আর কি, এই পেলভিসটাকে আমরা দুইটা আর্চে কমনলি ভাগ করি, বোনস অনেকগুলা, হ্যাঁ দুইটা আর্চে ভাগ করি। এই যে এই পোর্শনটা হচ্ছে অ্যান্টেরিয়র আর্চ, আর এই যে আইলিয়াম, স্যাক্রাম এবং বোথ আইলিয়াম, এইটা মিলে হচ্ছে পোস্টেরিয়র আর্চ। ঠিক আছে, এবং এই পেলভিস ফ্র্যাকচার বলার সময়, ডেসক্রাইব করার সময় কিন্তু আমাদেরকে বলতে হবে এটা কি অ্যান্টেরিয়র আর্চ ফ্র্যাকচার নাকি পোস্টেরিয়র আর্চ ফ্র্যাকচার। তাহলে এখানে যদি আমাদের এটা হয়, এটা কিন্তু অ্যান্টেরিয়র আর্চ ফ্র্যাকচার। এবং যখন একটা ফ্র্যাকচার আমি পাবো, তখন আমি এখানে আরেকটা জায়গায় খেয়াল করব, এখানে সেক্টোরাইলেক জয়েন্ট, এখানে কোনো ফ্র্যাকচার আছে দেখবো, কারণ এটা তো একটা সাইড। সো এই সাইডের আর আদার কোনো জায়গাতে কিন্তু এটা ফ্র্যাকচার থাকতে পারে, বলে একটা বেসিনের মতো, বেসিনে এক জায়গাতে যদি ফ্র্যাকচার হয় আর এক জায়গায় ফ্র্যাকচার হতে পারে। আচ্ছা, তাহলে এটা আমি দেখলাম। আরেকটা আমি যদি খেয়াল করি, এই যে একটা লাইন গেছে, এই লাইনটাকে বলে শেন্টনস লাইন। ঠিক আছে, ইউজুয়ালি এইসব ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু এই শেন্টনস লাইনগুলা ব্রোক ডাউন হয়। এখানেও কিন্তু একটু, যেহেতু অল্প পরিমাণ ফ্র্যাকচার, এই জন্য এখানে কিন্তু এটা ফ্র্যাকচার লাইনটা ব্রোক ডাউন হয়েছে। তাহলে এই হলো একটা পেলভিস ফ্র্যাকচার। ইউজুয়ালি এটা প্র্যাকটিস পিউবিসে, ইসচিয়াম এবং পিউবিস মানে এন্টেরিয়র আর্চে এটাকে ফ্র্যাকচার হয়েছে। তো এটা মাথায় রাখতে হবে কোন সাইডে ফ্র্যাকচার হলো, এবং এটা রাইট সাইডে ফ্র্যাকচারটা হয়েছে। লেফট সাইড মোটামুটি ভালো, এবং সেন্টন লাইন রাইট সাইড ডিসরাপ্টেড এবং লেফট সাইডে ইনট্যাক্ট। তো এই কথাবার্তাগুলো বলতে হবে। আচ্ছা, এই এক্সরেটার ক্ষেত্রে খুব বেশি ঝামেলা কিন্তু হবে না আগেরটার ক্ষেত্রে, কিন্তু এখানে যদি খেয়াল করি, এখানে কিন্তু পুরা একটা বিশাল বড় গ্যাপ, সিম্পাইসিসের ভিতরে বিশাল বড় গ্যাপ। ঠিক আছে, যদি 2 সেন্টিমিটারের বেশি বড় গ্যাপ থাকে, তাহলে আমরা বলি হচ্ছে ওপেন বুক ফ্র্যাকচার। ওপেন বুক ফ্র্যাকচার, এই ওপেন বুক ফ্র্যাকচারে কিন্তু, পেলভিস ফ্র্যাকচারে কিন্তু অনেক 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 কমপ্লিকেশন হয়। এটা তো ফ্র্যাকচার তো একটা আছে, ফ্র্যাকচারে কিন্তু অনেক ভাস্কুলার, এখানে অনেক অনেক ব্লাড সাপ্লাই থাকে, ইভেন সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, ইলিয়ার পিউবিক আর্টারি, ইস্টিও লাম্বার আর্টারি, এরকম লটস অফ, ইভেন দ্য সেক্টরাল প্লেক্সাসিস, তাই না, অনেক ব্লাড সাপ্লাই, মানে ব্লিডিং হয় বেশি। পেলভিস থেকে প্রায় 2 লিটারের বেশি কিন্তু ব্লিডিং হয়। এটা কমন কোশ্চেন থাকে যে পেলভিস ফ্র্যাকচার হলে ব্লাড লস কেমন হবে, ফিমোরাল নেকে হলে কেমন ব্লাড সাপ্লাই হবে, মানে এগুলো অনেক ব্লাড যায়। সো এটাতে কিন্তু অনেক ব্লাড যাইতে পারে। দ্বিতীয়ত হচ্ছে হলো কি, যে এখানে অনেকগুলো স্ট্রাকচার ইনজুর্ড হতে পারে, যেমন রেকটাম হতে পারে ইনজুর্ড, ঠিক আছে, হতে পারে ব্লাডার, হতে পারে ইউরেথ্রা। ওকে, তাহলে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট যদি আমাকে বলা হয়, তখন কিন্তু এই পেশেন্টকে ব্লাডের শকে ম্যানেজমেন্ট করতে হবে, রেকটাইল ইঞ্জুরি আছে কিনা ডিআরই করতে হবে, এবং ইউরেথ্রাল ইঞ্জুরি আছে কিনা, এক্সট্রাকশন আছে কিনা, ব্লাড ইঞ্জুরি আছে কিনা, এগুলো কিন্তু আমরা ক্লিয়ার করতে হবে। তারপরে যাই আমরা এইগুলা ম্যানেজ করব। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু সেন্টন লাইন টেন কিচ্ছু নাই, কোনো সাইডে সেন্টন লাইন বলতে কোনো কিছু নাই, ব্রেকডাউন হয়ে গেছে। তাহলে এটা হলো ওপেন বুক ফ্র্যাকচার, এই গ্যাপটা অনেক বিশাল বড়, মাথায় রাখবে এটা। পেলভিক ফ্র্যাকচারের ক্ষেত্রে এই পয়েন্টগুলো কি পয়েন্ট, এগুলো মাথায় নিয়ে আগাতে হবে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট এক্সরে, এই এক্সরেটাতে আমরা যদি খেয়াল করি একই রকম, আমি এখন শর্টকাটে যাচ্ছি। এই পাশে যদি আমি দেখি, এই সেন্টন লাইন মোটামুটি কিন্তু ইয়ে আছে, আবার এই পাশে যদি আমি দেখি এখানে সেন্টন লাইন, এগুলো কিন্তু ডিসরাপ্টেড হয়ে গেছে। এবং আবার যদি ভালো করে খেয়াল করি, এখানে যদি আমি হিউমারাসের এই হেডগুলো দেখি, ভালো আছে, খুব ভালোই আছে, কিন্তু এই পাশে দেখলে কিন্তু এখানে একটু লাইন আছে কিন্তু। তাহলে হচ্ছে কি, লেফট ফিমার নেকের ফ্র্যাকচার, লেফট সাইডের ফিমার নেকের ফ্র্যাকচার, এটা মাথায় নিতে হবে। এবং এখানে কমন কোয়েশ্চেনগুলো হচ্ছে এরকম, যে এখানে ব্লাড সাপ্লাইটা লাগবে, ব্লাড সাপ্লাই এখানে কেন এভিয়ান কমনলি হয়, এটা ক্লাসিফিকেশনগুলো নেক ফিমার ফ্র্যাকচারে গার্ডেন ক্লাসিফিকেশন অথবা এক্সট্রা আর্টিকুলার এবং ইন্ট্রা আর্টিকুলার যে ভাগগুলো আছে সাব ক্যাপিটাল, এই ক্লাসিফিকেশনটা লাগবে। কমপ্লিকেশন আগের মতোই, এভিয়ান থাকবে সাথে, এই যে ইউনিয়ন, অস্টিওআর্থ্রাইটিস, মাস্টোসিফিকেশন, এই পয়েন্টগুলো কমনলি থাকবে। আচ্ছা, এটা আরেকটা ফ্র্যাকচার, সেটা হলো এটা তো বোঝা যাচ্ছে লেফট সাইডের, এবং এটা শ্যাফট অফ দ্য ফিমার ফ্র্যাকচার। এবং একই রকম ভাবে এখানে এটা হলো একটা অবলিক ফ্র্যাকচার, এবং এটা হলো মোটামুটি ডিসপ্লেসড ফ্র্যাকচার, এবং এখানে একটু শর্টেনিং হয়েছে, তাই তো। তাহলে এভাবে এখান থেকে আসবে, এবং এখানে ব্লাড সাপ্লাই, ব্লাড, এখানে ভেসেল আছে না, ফিমার ভেসেলস, এই ভেসেলগুলো ইনজুর্ড হতে পারে, তাহলে এই জন্য রেখে গেল। তাহলে এখানে কমপ্লিকেশন আগের মতোই, ডিলেড ইউনিয়ন, নন ইউনিয়ন, মেল ইউনিয়ন, এইসবগুলা।
এবার আসেন আরেকটা টপিক হচ্ছে হলো বোন টিউমার, ঠিক আছে? তাহলে এই যদি আমরা একটা এক্সরে দেখি, শোল্ডারের এক্সরে, তাই না? এখানে তো আমাদের ফিউমারাল এই হিউমারাসের হেডে এখানে যেরকম সাদা, এখানে কিন্তু তার থেকে অনেক বেশি কালো। কালো মানে হচ্ছে কি রেডিও লুসেন্স, ঠিক আছে? আর সাদা মানে হচ্ছে রেডিও ডেন্স বা রেডিও অপেক। এরকম রেডিও লুসেন্ট যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলি লাইটিক লেশন, ঠিক আছে? তো এটা হলো অস্টিওলাইটিক লেশন, ঠিক আছে? একটা ওয়েল সার্কামস্ক্রাইবড, এটা কোনো কিন্তু মানে ইল ডিফাইন্ড না, ওয়েল ডিফাইন্ড, ওয়েল সার্কামস্ক্রাইবড অস্টিওলাইটিক লেশন ওভার দ্য রাইট হিউমেরাল হেড। তো এইরকম এটা অনেকগুলো ডায়াগনোসিস দিতে পারে। কমনলি এটা জায়ান্ট সেল টিউমার এবং এক্সপানসাইল, এটা হচ্ছে এক্সপানসাইল, এক্সেন্ট্রিক এবং এটা এপিফাইসিসে আছে। এক্সপানসাইল, এক্সেন্ট্রিক এবং এপিফাইসিসে আছে। তাহলে এটা হচ্ছে এই জন্য এটা হচ্ছে জায়ান্ট সেল টিউমার। আবার নাও হইতে পারে, বোনে কোনো অন্য কোনো সিস্ট হইতে পারে, অ্যানিউরিজমাল বোন সিস্ট, তাই না? এটাও হইতে পারে। তাহলে এটা কমনলি হচ্ছিল জায়ান্ট সেল টিউমার, এরকম থাকলে জায়ান্ট সেল টিউমার বলতে। তাহলে এটা হচ্ছে লাইটিক লেশন। তো স্ক্লেরোটিক লেশন কিরকম হবে? স্ক্লেরোটিক লেশন আমরা এখানে খেয়াল করি, লাইটিকের সাথে এটা সাদার থেকে আরো সাদা হবে। এটা নর্মাল সাদা, এটা আরো বেশি সাদা। দ্যাটস ওয়াই এটা হচ্ছে স্ক্লেরোটিক লেশন। ওকে, যেমন মনে করেন এই জায়গাটা যদি আমি এটা বলি, এটা বেশি বেশি সাদা মনে হচ্ছে, তাহলে এই বোনস থেকে যদি সাদা বেশি হয়, এটা স্ক্লেরোটিক লেশন হইতেও পারে, তাই না? মানে নর্মাল সাদা থেকে বেশি সাদা হলে এটা স্ক্লেরোটিক, আর নর্মাল সাদা থেকে কালো হলে সেটা হচ্ছে অস্টিওলাইটিক। যেমন বোন মেটাস্টেসিস যে হয়, সবগুলাতেই কিন্তু হয় হচ্ছিল অস্টিওব্লাস্টিক বা অস্টিওলাইটিক লেশন। কিন্তু এর ক্ষেত্রে প্রোস্টেট ম্যালিগন্যান্সি, প্রোস্টেট থেকে যেগুলো যায় সেগুলো কিন্তু অস্টিওস্ক্লেরোটিক হয়, মানে দেখতে অনেক সাদা সাদা লাগে। তাহলে এই হচ্ছে আমাদের এইটা নিয়ে ডেসক্রিপশন বলবে, ডায়াগনোসিস বলবে এবং প্রবাবল সাইটস কোথায় হয় কমনলি এটা আমাদেরকে বলবে। আচ্ছা, এর পরের এক্সরে দেখার আগে আমাদেরকে কয়েকটা জিনিসপত্র বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা যখন মেলিগন্যান্ট এক্সরে গুলো আমরা করি, কমনলি কয়েকটা কথাবার্তা বলি। একটা বলি হচ্ছে পেরিওস্টিয়াল রিঅ্যাকশন। পেরিওস্টিয়াল রিঅ্যাকশন মানে পেরিওস্টিয়ামে যখন ইনভলভমেন্টটা হয় তখন এটা কিছু কিছু উপর দিকে পিলিং আউট হয়। এটারই কিন্তু কিছু কিছু নাম হচ্ছে, যেমন ধরো এটা পেরিওস্টিয়াম, এই যে ছিল তো এটা এভাবে চলে আসছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। আবার মনে করো এখানে তোমার পেরিওস্টিয়াম আছে, এখান থেকে এরকম ভাবে চলে আসছে, একটু উপর দিকে উঠে গেছে, রিঅ্যাকশন হয়ে উপরের দিকে উঠে গেছে। এটারই কিন্তু অনেক অনেক, যেমন ধরো এখানে আছে এই ছবিটা, নিচের ছবিটা, এখানে কিন্তু অনেক বড় হয়ে আসছে। আচ্ছা, এই যে পেরিওস্টাল রিঅ্যাকশন, এটারই কিন্তু আমরা অনেকবার ডেসক্রাইব করি। এটার নামই হচ্ছে হলো অনিয়ন পিলিং। এটা হচ্ছে অনিয়ন স্কিনিং বা অনিয়ন পিলিং। এটা পাওয়া যায় হচ্ছিল ইয়ং সার্কোমাতে, ঠিক আছে? আচ্ছা, আবার এটাই পেরিওস্টাল রিঅ্যাকশন ভাবে বলতে পারি। ওকে, আবার এটাকেই আমরা বলতে পারি সানবার্স্ট অ্যাপিয়ারেন্স ইন কেস অফ অস্টিওসার্কোমা। তাহলে আমরা আগে দেখছিলাম জায়ান্ট সেল টিউমারটা হয় হচ্ছে হলো কোথায়, এটা আরেকটা টার্ম থাকলো মথ ইটেন। মথ একটা প্রাণী, এটা খায় যখন তখন মাল্টিপল জায়গাতে পুরা বোনসটা খেয়ে ফেলে, তখন অস্টিওলাইটিক লেশন হয়। এখানে দেখো এই যে এক জায়গায় খাইছে, কিংবা এখানে খাইছে, এখানে খাইছে, কালো কালো, এখানে পুরোটাই কালো কালো। তার মানে যখন সে মথ ইটেন অ্যাপিয়ারেন্স হয়, মথ ইটেন অ্যাপিয়ারেন্সটা কিন্তু পাওয়া যায় হচ্ছিল অস্টিওক্লাস্টোমা বা জায়ান্ট সেল টিউমার। জায়ান্ট সেল টিউমারে ফাইন্ডিং যদি লিখতে হয়, লিখতে হবে ওয়েল সার্কামস্ক্রাইবড অথবা মথ ইটেন অ্যাপিয়ারেন্স, ওয়েল সার্কামস্ক্রাইবড রেডিওলুসেন্ট শ্যাডো ইন ডেপথ in the proximal part of যে পার্টি যেখানে আছে, যে বোনসে আছে, which looks like expansile, eccentric and in epiphysis and have a characteristic moth eaten appearance. So my diagnosis is osteoclastoma বা giant cell tumor of their bone. আর ডায়াফাইসিস মানে হচ্ছে শ্যাফট হচ্ছে ডায়াফাইসিস। এই যদি আমি চিন্তা করি, এই বোনসটার কিন্তু শ্যাফটের ভিতরে ঝামেলাটা আছে। ডায়াফাইসিসে হলে পরে হয় হচ্ছিল ইউইং সার্কোমা, ঠিক আছে? এবং এটাতে পেরিওস্টাল রিঅ্যাকশনটাকে বলি আমরা অনিয়ন স্কিনিং। তাহলে এই যদি ইয়ং সার্কোমা হয়, ইয়ং সার্কোমাটাকে আমরা বলবো হচ্ছে হলো যে ডায়াফাইসিসে হবে, শ্যাফটে হবে, এবং এখানে পেরিওস্টাল নাম দিব অনিয়ন স্কিনিং। দুইটা টার্ম ইউজ করলে কিন্তু ইয়ং সার্কোমা বলা শেষ। ইয়ং সার্কোমা সবচেয়ে খারাপ প্রগনোসিস। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছিল আমরা যে বলছিলাম যে পেরিওস্টাল রিঅ্যাকশনের আরেকটা নাম হচ্ছিল ওই যে যখন উপরে উঠলো, এটা একটা ট্রায়াঙ্গলের মতো তৈরি করছে, ট্রায়াঙ্গলের মতো। দ্যাটস ওয়াই এটাকে বলে কডম্যানস ট্রায়াঙ্গেল। এটা পাওয়া যায় হচ্ছিল দেখুন দেখি যখন আমরা বলি অস্টিওসার্কোমা, ঠিক আছে? অস্টিওসার্কোমা তো পেরিওস্টাল রিঅ্যাকশন যেটা হয়, এই পেরিওস্টাল রিঅ্যাকশনটার একটা আলাদা নাম দিছে। এটা দেখতে অনেকটা সান রের মতো, ঠিক আছে? হ্যাঁ, সান রের মতো। দ্যাটস ওয়াই এটাকে বলছে সানবার্স্ট অ্যাপিয়ারেন্স বা সান রে অ্যাপিয়ারেন্স। তো
অস্টিওসার্কোমার যদি এরকম কোনো পিকচার থাকে ডেসক্রাইব করতে বল, তাহলে আমি বলবো যে কোন জায়গাতে হচ্ছে মেটাফেসিস হয়, প্রথমত মেটাফেসিস হয়, দ্বিতীয়ত এখানে কডম্যানস ট্রায়াঙ্গেল লিখবো টার্মটা, এবং সান রে অ্যাপিয়ারেন্স বা সানবার্স্ট অ্যাপিয়ারেন্স হয়। তাহলে এই হচ্ছে আমাদের মেলিগন্যান্সির ক্ষেত্রে চিন্তা ভাবনা, এটা ক্লিনিক্যাল ফিচার্স, ট্রিটমেন্ট, এগুলো তোমরা ক্লিনিক্যালি করে ফেলবা। এটাও একটা দেখা যাচ্ছে এখানেও যদি আমরা বলি এটার অস্টিওলাইটিক লেশন আছে, কোথায় আছে, এটা ইন দ্য মানে ডায়াফেসিস, সো ইট ক্যান বি এ ইউং সার্কোমা। ঠিক আছে, এটা হইতে পারে। এখানে পেস্টাল রিঅ্যাকশন বেশি দেখা যাচ্ছে না, না দেখা গেলেও এই পাশে একটা আছে। আচ্ছা, তারপরে আসো আমরা হচ্ছিল এটাই আমাদের হয়তো লাস্ট এক্সরে, সেটা হচ্ছিল একটা আরেকটা এক্সরে ইনফেকশন, অস্টিওমাইলাইটিস, তাই তো। এবং অস্টিওমাইলাইটিস আমরা জানি সিকুয়েস্ট্রাম হয়। সিকুয়েস্ট্রাম জিনিসটা কি, যে একটা ডেড পিস অফ বোন ইন এ লং বোন। তো ডেড পিস মানে হচ্ছে কি, যে এখানে কোনো কর্টেক্স মেডুলা কোনো আলাদা করা নাই। তো ডেড পিস যখন আমি দেখবো এক্সরেতে, দেখবো স্ক্লেরোটিক মানে সাদা, যে এক্সরেটা যেরকম এরকম সাদা থাকে, তার থেকে যখন বেশি সাদা দেখবো তাহলে বুঝবো যে হ্যাঁ এখানে আমরা সিকুয়েস্ট্রাম আছে। একটা পয়েন্ট, যদি আমি দেখি এই এক্সরেতে সাদা থেকে সাদা বেশি আছে, সেটা সিকুয়েস্ট্রামও হতে পারে। ওকে, দ্বিতীয় একটা পয়েন্ট হচ্ছে এখানে বোনসটা আমি যদি খেয়াল করি ভালো করে, এখানে বোনসটা কিন্তু পুরো ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, কোনো বোনসেরই কিন্তু পার্ট নেই। ঠিক আছে, ডিস্ট্রাকশন। তাহলে এই ডিস্ট্রাক্টেড হয়ে যায় কিসে, ইনফেকশনে। এর পেরিস্টাল রিঅ্যাকশনও থাকবে এবং এখানে বোনস ডিস্ট্রাকশন হবে। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা বললাম, যে সিকুয়েস্ট্রাম, ইনভোলুক্রাম, তারপর হচ্ছিল বোন ডিস্ট্রাকশন এবং পেরিস্টাল রিঅ্যাকশন, এইগুলা থাকবে হচ্ছিল অস্টিওমাইলাইটিস। ঠিক আছে, ওকে। এবং এখানে আমরা যদি দেখি ক্রনিক অস্টিওমাইলাইটিসের পজিটিভ মানে এজেন্ট, তারপরে ইনভেস্টিগেশন চয়েস ইন কেস অফ একুট অস্টিওমাইলাইটিস, ইউজুয়ালি এক্সরে করলে ওই সময় কিছু পাওয়া যায় না, 2 সপ্তাহের ভিতরে এক্সরে করলে কোনো ফাইন্ডিংসই আসে না। ওই সময় ব্লাডের কিছু টেস্ট আমরা করতে পারি, সিবিসি, ইএসআর, সিআরপি, এগুলো আমরা করি। আর ইমেজিং যদি আমরা বলি, সেক্ষেত্রে এমআরআই করলে ওই সময় বোঝা যেতে পারে, আদারওয়াইজ কিন্তু বোঝা যাওয়ার অপশন নেই। ইন কেস অফ অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস এক্সরে করে বোঝা যাবে। তাহলে এই হলো আমাদের মোটামুটি এক্সরে নিয়ে আমাদের যে আজকের লেকচার। আশা করি সবাই উপকৃত হয়েছো। আবার বারে বারে দেখার চেষ্টা করবা এবং নিজে বইপত্র মিলানোর চেষ্টা করবা। আমি জাস্ট গাইডলাইন দিয়ে দিয়েছি, তুমি এখন থেকে যদি ভালো করতে চাও আমাকে আরেকটু পরিশ্রম করতে হবে। এবং আবারও বারবার বলি, এই জিনিসপত্রগুলো তোমার ভাইভাতেও লাগবে, ক্লিনিক্যালে যে রিটেন প্রশ্নতেও কিন্তু আসবে। সো এই লেকচারটা ভালো করে শুনলে পরে আই থিঙ্ক তোমার ভাইভাতেও খুব ভালো হবে, প্লাস হলো রিটেনে তুমি বেটার লিখতে পারবা। So thank you very much for watching. Next class দেখার জন্য আমন্ত্রণ। Thank you.